আল্লাহ পাক পানি থেকে গোটা প্রাণী জগৎ সৃষ্টি করেছেন। এদের মধ্যে কিছু কিছু প্রাণী পেটে ভর দিয়ে চলে, কিছু দুপায়ে ভর দিয়ে হাঁটে এবং কিছু চার পায়ে হাঁটে। আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন তাই সৃষ্টি করতে পারেন। আসল কথা হলো তিনি সকল বিষয়ের উপর ক্ষমতাবান। সূরা নূর আয়াত নাম্বার 45। আল আমিন টিভি বাংলা, হাদিস, কুরআন এবং ইসলামিক ইতিহাসের কাহিনী শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল কুরআন এবং প্রাণের উৎপত্তি। পৃথিবীতে প্রাণের উৎপত্তিগত তত্ত্ব থেকে এটা স্পষ্ট প্রতীয়মান হয় যে প্রাণ সম্পর্কিত কোনো বিষয় এখন আর অনুদ্ঘাটিত নেই। ডক্টর মরিস বুকাইলি তার দি অরিজিন অব ম্যান গ্রন্থে মলিকুলার বায়োলজির একজন প্রখ্যাত বিজ্ঞানীর উদ্ধৃতি দিয়ে বলেছেন, জীবনের আদি উৎসের ব্যাপারটা এখন আর আদৌ কোনো গবেষণাগারের পরীক্ষা নিরীক্ষার বিষয় নয়, কেননা প্রাণের আদি উৎস সংক্রান্ত সব রহস্যই উদ্ঘটিত হয়েছে। এ ধরনের বক্তব্যের অর্থ এতই পরিষ্কার যে এর থেকে অনায়াসেই ধরে নেওয়া চলে প্রাণ সম্পর্কিত এমন কোনো বিষয় নেই যা এখন মানুষের অজানা। সম্প্রতি বায়োকেমিস্ট্রি ও বায়োফিজিয়ানদের দ্বারা প্রচুর পরীক্ষা নিরীক্ষা পরিচালিত হচ্ছে। এসব পরীক্ষা নিরীক্ষার উদ্দেশ্য হল সেল বা জীবকোষে যে নির্দিষ্ট সংখ্যক কেমিক্যাল কম্পাউন্ড বা রাসায়নিক সংমিশ্রণ রয়েছে তার সমন্বয় প্রক্রিয়ার মধ্য দিয়ে কিভাবে জীবনের স্ফুরণ ঘটে তা প্রত্যক্ষ করা। কিন্তু রাসায়নিক সংমিশ্রণ যে কিভাবে সংঘটিত হয়ে জীবকোষ সৃষ্টি করে সে বিষয়টা অত্যন্ত জটিল। তবুও এ পরীক্ষা নিরীক্ষায় গবেষক বিজ্ঞানীদের কোনো ক্লান্তি নেই। কিছু সংখ্যক গবেষকের অভিমত, এসব কেমিক্যাল কম্পাউন্ড প্রকৃতির অনুকূল প্রভাবে স্বতঃস্ফূর্তভাবে অথচ সংঘটিত প্রক্রিয়ায় পারস্পরিক সম্মেলন ঘটায় এবং তার দরুন সৃষ্টি হয় সেই অভূতপূর্ব জটিল বস্তুটি যাকে আমরা জীবকোষ বলি। 1955 সালে রসায়ন বিজ্ঞানী এস.এল. মিলার একটি জটিল কেমিক্যাল কম্পাউন্ড উদ্ভাবন করেন এবং এই রাসায়নিক মিশ্রণটি আবিষ্কার করেই মিলার মনে করতে শুরু করেন যে প্রাণ বা জীবনের সূত্র তিনি আবিষ্কার করে ফেলেছেন। তার আবিষ্কৃত রাসায়নিক বস্তুটির নাম অ্যামিনো অ্যাসিড। এটি জীবকোষের প্রোটিন মধ্যস্থিত একটি উপাদান। স্টিম অর্থাৎ H2O, মিথেন অর্থাৎ CH4, অ্যামোনিয়া অর্থাৎ NH3 ও হাইড্রোজেন অর্থাৎ H2 সমন্বয়ে গঠিত একটি গ্যাসীয় পরিবেশে বৈদ্যুতিক আলোর তীব্র ঝলক দিতে গিয়ে মিলার এই উপাদানটি পেয়েছিলেন। ওই উপাদানটির মূল সৃষ্টি কিভাবে ঘটেছিল তার কোনো ব্যাখ্যা তিনি দিতে পারেননি। তাছাড়া 200 কিংবা 300 কোটি বছর পূর্বে মাটির এই পৃথিবীতে এ ধরনের অনুকূল পদ্ধতিতে সমন্বিত গ্যাসের কোনো অস্তিত্ব ছিল কিনা মিলারের আবিষ্কারে সেরকম কোনো ধারণাও আমরা পাচ্ছি না। অথচ এ ধরনের কোনো অজানা ধারণার উপরে বৈজ্ঞানিক কোনো থিওরি দাঁড় করানো চলে না। সুতরাং প্রাণের উৎপত্তিগত মিলারের এ তত্ত্বের বিরুদ্ধে বিরোধিতার ঝড় উঠেছিল। বিজ্ঞানী P.P. গ্রাসে তার রচিত দি ইভলিউশন অফ লিভিং অর্গানিজম গ্রন্থে বহু প্রাচীন প্রাণের অস্তিত্ববাহী জীবন্ত কিছু নিদর্শন আবিষ্কার হওয়ার কথা বলেছেন। যেমন ট্রান্সভাল এলাকার পাহাড়ি অঞ্চলে মোটামুটিভাবে 320 কোটি বছর আগে সংঘটিত প্রাণ তথা জীবন্ত কিছুর অস্তিত্বের নিদর্শন পাওয়া গেছে। এসব নিদর্শন ছিল অনেকটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র ব্যাকটেরিয়ার মতো অথবা অ্যামিনো অ্যাসিডের অণুর মতো। এগুলি এতই ক্ষুদ্র যে এর এক একটি ছিল 1 মিলিমিটারের 10 সহস্র ভাগের 1 ভাগ কিংবা তার চেয়েও ক্ষুদ্র। এসব প্রাণী হয়তো অ্যামিনো অ্যাসিড কিংবা সাগরের পানিতে প্রোটিনের জন্ম দিয়ে থাকবে। অপরাপর অণুজীবের অস্তিত্ব ক্লোরোফিলযুক্ত সিয়ানোফিলাস অ্যালজের পলিতে থাকা সম্ভব। পরবর্তী উপাদানটি সালোক সংশ্লেষণে অর্থাৎ ফটোসিনথেসিসে ব্যবহৃত হয়। এই ফটোসিনথেসিস প্রক্রিয়ায় আলোর প্রভাবে উৎপাদিত যে সাধারণ বস্তুর উদ্ভব ঘটে তা থেকে কমপ্লেক্স অর্গান কম্পাউন্ড সৃষ্টি হতে পারে। কানাডায় লেক সুপারিয়রে অপেক্ষাকৃত আধুনিককালে গড়ে ওঠা পাথুরে আগাছা অ্যালজের ফসিলের অনুরূপ ফিলামেন্টাস ব্যাকটেরিয়ার অস্তিত্বের নিদর্শন পাওয়া গেছে। এই ব্যাকটেরিয়ার গঠন কাঠামো কতিপয় অ্যালজের গঠন কাঠামোর মতো খুবই সরল, অনেকটা জীবকোষের মতো। অনুরূপ নমুনা মধ্য অস্ট্রেলিয়ার পাথুরে কাঠামোতেও পাওয়া গেছে। এই পাথুরে কাঠামো গড়ে উঠেছে প্রায় 100 কোটি বছর পূর্বে। সময়ের এই যে ব্যবধান, এর মধ্যেই হয়তো ভিন্ন ধরনের কোনো অ্যালজে সত্যিকার জীবকোষ অর্থাৎ সেল জন্ম দিয়ে থাকবে। সেই সেলের যেমন নিউক্লিয়াস ও ক্রোমোজোম ছিল, তেমনি তার মধ্যে ছিল ডিএনএ অর্থাৎ ডিঅক্সিবো নিউক্লিক অ্যাসিড। অবশ্য
এই অ্যালজে সম্পর্কে বহু তথ্য এখন অজানা রয়ে গেছে। এরপর ঘটে বহুকোষী অবস্থার আগমন। তবে জীবজগতে এক কোষ থেকে বহুকোষী অবস্থায় পৌঁছানো, সেই ধারাবাহিকতার মধ্যেও রয়েছে বিরাট ব্যবধান। সুতরাং উপরোক্ত আলোচনায় দুটি মৌলিক বিষয় ফুটে উঠেছে, যেমন 1. আদি প্রাণের উৎস হল পানি বা সাগর। 2. নতুন নতুন প্রাণকোষের আগমনের দরুন একের সাথে অপরের সমন্বয় ঘটেছে, এক কাঠামো থেকে আর এক কাঠামোর রূপ পরিগ্রহ করেছে। এভাবে গোটা ব্যাপারটাই ক্রমান্বয়ে জটিলতার পর্যায়ে পৌঁছেছে। বিশিষ্ট জীববিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি বলেছেন, প্রাণের উৎপত্তিগত তত্ত্ব ও তথ্য যাই হোক না কেন, প্রাণ কিন্তু প্রথম আবির্ভূত হয়েছিল পানিতেই। আধুনিক গবেষণায় প্রমাণ হয়েছে যে পানি ব্যতিরেকে জীবনধারণ অসম্ভব। গ্রহান্তরে জীবনের বা প্রাণের সন্ধান করতে গিয়ে প্রথম যে প্রশ্নটি আসে তা হলো সেখানে পানির কোনো অস্তিত্ব আছে কিনা। আদিতে যে প্রাণের বিকাশ ঘটেছিল তার গঠন কাঠামো এখনকার একটি সেলের মতো তেমন জটিল কিছু ছিল না। তথাপি সে সময়েও সেই প্রাণকে বেঁচে থাকার জন্য শক্তির উৎপাদন ও লেনদেন প্রক্রিয়া অপরিহার্যভাবে চালু রাখতে হয়েছিল। পৃথিবীর বুকে প্রথম যে জীবন্ত প্রাণ তা আজকের যুগের আবিষ্কৃত ব্যাকটেরিয়ার কিংবা তার অনুরূপ ছিল কিনা তা নিশ্চিত করে বলা অসম্ভব। কিন্তু আজকে যে ব্যাকটেরিয়া, আদিতে তা ছিল খুবই সরল ও সাধারণ। এখন সেই ব্যাকটেরিয়ার জীবন ক্রমান্বয়ে জটিলতা প্রাপ্ত হয়েছে। আজকের ব্যাকটেরিয়ায় রয়েছে হাজার হাজার অনুকোষ, তার মধ্যে রয়েছে অনুগঠনের প্রক্রিয়া এবং সেই প্রক্রিয়ার পদ্ধতি সংখ্যাও অগণিত। আর সেই ব্যাকটেরিয়া নিজে নিজেই তার টিকে থাকার উপযোগী উপাদান সংশ্লেষিত করে নিয়েছে। এভাবেই সে শুধু বেড়ে ওঠেনি, বরং একই সঙ্গে বংশবৃদ্ধি অর্থাৎ রিপ্রোডাকশন কাজও চালিয়ে গেছে। এক কোষে জীব মাত্রই অ্যামিবার মতোই নিজে নিজে বিভক্ত হওয়ার উপাদানে পরিগণিত। যদিও এই এককোষী প্রাণী এত ক্ষুদ্র যে তা 1 মিলিমিটারের সহস্র ভাগের 1 ভাগ মাত্র, তবুও তার গঠন প্রকৃতি আশ্চর্যজনকভাবে জটিল। এ ধরনের এককোষী প্রাণীর গঠন প্রকৃতির মূল উপাদানে রয়েছে এমন এক উপাদান যাকে বলা হয় সাইটোপ্লাজম। এরও রাসায়নিক সংগঠন যথেষ্ট জটিল। এ রাসায়নিক পদার্থের মধ্যে রয়েছে নিজে নিজে বিভক্ত হওয়ার বহুবিধ উপাদান। এর মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ হল নিউক্লিয়াস। নিউক্লিয়াসে রয়েছে আবার ভিন্ন ভিন্ন জটিল অংশ। এর মধ্যে রয়েছে ক্রোমোজোম, যার অংশে আছে জিন নামক পদার্থ। এ জিন জীবকোষের প্রতিটি অংশ ও উপাদানের নিয়ন্ত্রক। জিন একটা সিস্টেমের মধ্য দিয়ে কোষের উপাদানসমূহের নিকট নির্দেশ সরবরাহ করে থাকে। শুধু সরবরাহ কেন, কোনো কোনো তথ্যযন্ত্র যেভাবে একসঙ্গে তথ্য প্রেরণ ও তথ্য গ্রহণ করে জিনের নিয়ন্ত্রণমুখী নির্দেশক কার্যক্রমের ধারা পদ্ধতি হুবহু সেরকম। এ কাজে যে রাসায়নিক উপাদানটি জিনকে সাহায্য করে তার নাম ডিএনএ। এই ডিএনএও আবার এককোষী এবং এর গঠন প্রণালীও বেশ জটিল। এ যে জটিল নিউক্লিক অ্যাসিড ডিএনএ, যা আসলে দূত হিসেবে জিনের নির্দেশ আদান প্রদান করে থাকে, তা অপর আরেকটি এককোষী পদার্থের সঙ্গে সম্পর্কযুক্ত। এ পদার্থের নাম রাইবোনিউক্লিক অ্যাসিড, সংক্ষেপে আরএনএ। এভাবে একটি এককোষী অণুজীব তথা জীবকোষের মধ্যে বহুমুখী জটিল ক্রিয়া প্রক্রিয়া অব্যাহত থাকে এবং এরই মধ্যস্থিত অতি সাধারণ রাসায়নিক উপাদান থেকে নতুন এক প্রোটিন সৃষ্টির কাজ নিশ্চিত করে। এ ক্রিয়াকে বলা হয় সিনথেসিস অব প্রোটিন। অতএব আধুনিক জ্ঞান বিজ্ঞানের তথ্য প্রমাণ দ্বারা এ সত্য আজ প্রতিষ্ঠিত হয়েছে যে প্রতিটি জীবন্ত সৃষ্টির উৎপত্তি ঘটেছে পানির রাসায়নিক ক্রিয়াকর্মের মাধ্যমে। প্রাণের উৎপত্তির বাস্তবতা একটি অতি সহজ সরল উপলব্ধি। আল কুরআন 7ম শতাব্দীতে এই তথ্যই পেশ করেছে। উই মেড ফ্রম ওয়াটার এভরি লিভিং থিং, উইল দে নট দেন বিলিভ? আমরা প্রতিটি জীবন্ত জিনিসকে পানি থেকে তৈরি করেছি, এরপরেও কি তারা বিশ্বাস করবে না? সূরা আম্বিয়া আয়াত নম্বর 30। And Allah has created every animal from water. Of them there are some that creep on their beliefs, some that walk on 2 legs, and some that walk on 4. Allah creates whatever He wills. Most surely Allah has power over all things. আল্লাহ পাক পানি থেকে গোটা প্রাণী জগৎ সৃষ্টি করেছেন। এদের মধ্যে কিছু কিছু প্রাণী পেটে ভর দিয়ে চলে,
কিছু দুপায়ে ভর দিয়ে হাঁটে এবং কিছু চার পায়ে হাঁটে। আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন তাই সৃষ্টি করতে পারেন। আসল কথা হলো তিনি সকল বিষয়ের উপর ক্ষমতাবান। সূরা নূর আয়াত নম্বর 45। উপরোক্ত দুটি আয়াতে যে বক্তব্য রাখা হয়েছে তার একটি অর্থ এই হতে পারে যে জীবন্ত সবকিছুই সৃষ্টি হয়েছে পানি দ্বারা, অর্থাৎ জীবন্ত বস্তু সৃষ্টির কাজে পানি হলো অপরিহার্য উপাদান। অথবা এর আর এক অর্থ হতে পারে যে প্রতিটি জীবন্ত কিছুর উৎপত্তি ঘটেছে পানি থেকেই। এভাবেই যে অর্থই করা হোক না কেন সব অর্থই বৈজ্ঞানিক প্রতিষ্ঠিত সত্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এ কথা সকলেই জানে যে পৃথিবীতে প্রাণ তথা জীবনের প্রাচীনতম নিদর্শনের প্রথম হল উদ্ভিদ জগৎ। পৃথিবীর প্রাচীনতম যুগ ক্যাম্ব্রিয়ান নামে পরিচিত। সেই ক্যাম্ব্রিয়ান আমলেরও আগেই এক ধরনের সামুদ্রিক শ্যাওলা বা অগাছার অস্তিত্ব ছিল, যেগুলি অ্যালজে নামে পরিচিত, যা পূর্বে উল্লেখ করেছি। প্রাণী জীবনের আবির্ভাব ঘটে এর কিছুকাল পরে, আর সে প্রাণী জীবনেরও আবির্ভাব ঘটেছিল সমুদ্র থেকে। উপরে আয়াতদ্বয়ে যে মা শব্দ ব্যবহৃত হয়েছে তার অর্থ পানি। এর দ্বারা যেমন বৃষ্টির পানি বোঝায় তেমনি সমুদ্রের পানিকেও বোঝায়। শুধু তাই নয়, এই মা দ্বারা যে কোনো তরল পদার্থকেও বোঝানো হয়ে থাকে। বলা বাহুল্য এই মা জীবনের একক জীবকোষের অর্থাৎ সেলের অপরিহার্য উপাদান। এখন শুনছেন মানুষের আদি উৎস, দ্য অরিজিন অফ ম্যান। আল্লাহজ উইল, এনার্জি, নিউক্লিয়ন্স অ্যান্ড ইলেকট্রনস, অ্যাটমস, molecules and elements, physical body plus life plus soul or sense of selfhood plus qalb, wisdom and knowledge plus divine soul is equal to man. পৃথিবীতে মানুষের উৎপত্তি ও বিকাশ সম্পর্কে বিভিন্ন মতবাদ প্রচলিত আছে। এগুলির মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য এবং বিজ্ঞান বহির্ভূত মতবাদ হচ্ছে চার্লস ডারউইনের মানব বিবর্তনবাদ তত্ত্বটি। এতে তিনি বলেছেন প্রতিটি জীব বিবর্তনের ফলে সৃষ্ট বলেই বর্তমানে আধুনিক মানব প্রজাতি বিবর্তনের আওতাভুক্ত এবং আদি প্রাইমেটের একটি শাখার উন্নত সংস্করণই বর্তমান সুন্দর মানুষ। বহুকোষী কায়রাটা পর্বের মেরুদণ্ডী ও স্তন্যপায়ী চার পা বিশিষ্ট বানর, গরিলা, শিম্পাঞ্জি এবং মানুষ প্রাইমেটের অন্তর্ভুক্ত। আদি প্রাইমেটের বিবর্তনের বিভিন্ন শাখায় কেউ হয়েছে বানর, কেউ হয়েছে গরিলা, কেউ শিম্পাঞ্জি এবং সর্বাধিক বিবর্তনের সহায়ক প্রজাতির একটি শাখা মানুষে পরিণত হয়েছে। 19 শতাব্দীর বিজ্ঞানীরা ডারউইনের উক্ত মতবাদটি বৈজ্ঞানিক গবেষণার সামনে টিকছে না বিধায় বাতিল করে দিয়েছেন। শুধুমাত্র কিছু নাস্তিক বিজ্ঞানী ও বুদ্ধিজীবী এ তত্ত্বটি 100% সত্য মেনে নিয়ে তাদের লিখিত বইপত্রে উদ্ধৃত করে থাকে। বাস্তববাদী বিজ্ঞানীরা ডারউইনের বিবর্তনবাদ তত্ত্বের অবাস্তবতা প্রমাণ করতে গিয়ে যুক্তি প্রদর্শন করেছেন, যদি বানর কিংবা শিম্পাঞ্জির বিবর্তনের ফলে মানুষ সৃষ্টি হয়ে থাকে তাহলে মানুষের বিচার ক্ষমতা, প্রজ্ঞা, বিবেক, বুদ্ধিমত্তা, আত্মশক্তি, উদ্ভাবনী শক্তি, চিন্তা শক্তি প্রভৃতি বৈশিষ্ট্যও কি বিবর্তনের ফল, যা বানর কিংবা শিম্পাঞ্জির মধ্যে সম্পূর্ণ অনুপস্থিত? সৃষ্টিকুলের মধ্যে একমাত্র মানুষই কথা বলতে পারে। স্বরযন্ত্রের সাহায্যে শব্দ তৈরি করে কথা বলার জন্য মানুষের মস্তিষ্কে একটি অঞ্চল রয়েছে যার নাম ব্রোকার জোন। শিম্পাঞ্জি, গরিলা, বানর কিংবা অন্য যে কোনো প্রাণীর মস্তিষ্কে ব্রোকার জোনের সন্ধান মেলেনি, তাই অন্যান্য প্রাণীরা কথা বলতে পারে না। এসব বৈশিষ্ট্য ছাড়াও 6টি স্বতন্ত্র বৈশিষ্ট্য মানুষের আছে যা বানর কিংবা শিম্পাঞ্জির মধ্যে নেই। যেমন 1. চলন, শুধু মানুষই পুরোপুরি দুপায়ে হাঁটতে সক্ষম। 2. মুষ্টিবদ্ধতা, মুষ্টিবদ্ধ করার ক্ষমতা কেবল মানুষের রয়েছে। হাতের 5টি আঙুল ইচ্ছামতো সঞ্চালন করে লেখার কাজ, অস্ত্র চালানোর কাজ এবং অন্যান্য কাজ সম্পন্ন করতে পারে মানুষ। মস্তিষ্কের বিকাশ, মানুষের মস্তিষ্ক এত বেশি উন্নত যার দরুন নভমণ্ডল ও ভূমণ্ডলের পরতে পরতে অভিযান চালাতে মানুষ সক্ষম। 4. শৈশব ও প্রাক বয়ঃসন্ধিকাল, মানুষের শৈশব ও প্রাক বয়ঃসন্ধিকাল দীর্ঘ হওয়ায় মা ও শিশুর সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে এবং মায়ের কাছ থেকে শিশু শিক্ষা লাভের সুযোগ পেয়েছে। 5. সামাজিক জীবন, উন্নত সামাজিক জীবন মানুষের অন্যতম সাফল্য এবং পৃথিবীতে প্রাধান্য বিস্তারের অন্যতম মূল শক্তি। 6. নৈতিক বিকাশ, নীতিগতভাবে মানুষ সত্য মিথ্যা,
ন্যায় অন্যায়, ভালো মন্দ, আলোর আঁধার ইত্যাদি পার্থক্য করতে পারে। মলিকুল ভিত্তিক কার্বন ব্যবহারের ফলে যেসব রাসায়নিক বিক্রিয়া ঘটে সে বিক্রিয়ার ধারাবাহিকতার মধ্যে সৃষ্ট যে প্রক্রিয়াকে বিজ্ঞানীরা জীবন অর্থাৎ লাইফ হিসাবে সংজ্ঞায়িত করেছেন। এ প্রক্রিয়া দ্বারা জীবন একটি সিস্টেমে পরিণত হয়েছে এবং জীবনের এ সিস্টেম বৃদ্ধি ও প্রজনন কাজে সাহায্য করেছে। যেসব কোষ দ্বারা মানুষ সৃষ্টি হয় সেসব কোষকে প্রধানত 4 ধরনের জৈব পদার্থ অর্থাৎ অর্গানিক সাবস্ট্যান্স পার্থক্য করে দেখাতে পারে। এসব জৈব পদার্থ হল কার্বোহাইড্রেট, ফ্যাটস, নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন। এই 4 উপাদানের সাথে থাকে অজৈব বস্তু অর্থাৎ ইনঅর্গানিক সাবস্ট্যান্স। জীবনের উৎপত্তি সম্পর্কে যে আধুনিক চিন্তাভাবনা তা হল কীভাবে জৈব বস্তু অস্তিত্ব লাভ করেছে। প্রাণীদেহ তৈরি হয় একটার পর একটা কোষ সাজিয়ে। কোষের অভ্যন্তরে যে নিউক্লিয়াস রয়েছে তার মধ্যে আছে ডিএনএ। জীবনের শুরু অবশ্যই ডিএনএ থেকে। ডিএনএর গঠন পদ্ধতি এতই জটিল যে এটিকে দেখতে কিছুটা মোচড়ানো মইয়ের মতো হয়। বিজ্ঞানীরা একে বলেন ডাবল হেলিক্স অর্থাৎ স্ক্রুর ন্যায় পেঁচানো। এই মইয়ের ধাপগুলি 4 ধরনের মলিকুলের বহুবিধ জোড়ার সংযোগে তৈরি হয়ে থাকে। এরা হল অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন এবং সাইটোসিন। এর ডিএনএই প্রাণের মৌলিকতম অণু, যা বংশগতির ধারক আর বাহক। মানুষ যে দেখতে ঠিক মানুষেরই মতো, বানর কিংবা শিম্পাঞ্জির মতো নয়। তার কারণ মানুষের ডিএনএ ওদের ডিএনএ থেকে সম্পূর্ণ আলাদা। বিশ্বের প্রতিটি প্রাণীরই রয়েছে তার নিজস্ব পরিচায়ক আলাদা ডিএনএ। আবার দুটি মানুষ যে দেখতে একরকম হয় না তার কারণ হচ্ছে দুজন মানুষের মধ্যেও থাকে আলাদা আলাদা ডিএনএ। পৃথিবীর প্রত্যেকটি মানুষের ডিএনএর গঠন আলাদা আলাদা। এরই বাস্তব প্রয়োগ দেখা যায় ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ে। যেহেতু দুটি মানুষের ডিএনএ একরকম হতে পারে না, তাই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং হয়ে দাঁড়িয়েছে আজকে শনাক্তকরণের অব্যর্থ হাতিয়ার। ফিঙ্গারপ্রিন্টিং সম্পর্কে আল কুরআনের তথ্য, মোরওভার উই আর এবল টু রিস্টোর হিজ এভরি ফিঙ্গার টিপস ইন পারফেক্ট অর্ডার। পরন্তু আমরা মানুষের আঙুলের অগ্রভাগ সঠিকভাবে সন্নিবেশিত করতে সক্ষম। সূরা কিয়ামাহ আয়াত নম্বর 4। তাহলে বলা যেতে পারে একটি প্রাণী যেসব কোষ দিয়ে তৈরি সেই কোষের মধ্যকার ডিএনএ হচ্ছে তার গোটা শরীরের ব্লুপ্রিন্ট। বংশগত বৈশিষ্ট্যের ধারক আর বাহক ডিএনএ অর্থাৎ ডিঅক্সিবোনিউক্লিক অ্যাসিড, যার মধ্যে ধরা থাকে শারীরিক ও মানসিক গঠন, চেহারার প্রতিচ্ছবি এবং আচার আচরণগত বৈশিষ্ট্য। বানর কিংবা শিম্পাঞ্জির বিবর্তন থেকে মানুষ সৃষ্টি হয়ে থাকলে মানুষের সারা শরীর লোম দ্বারা আবৃত থাকত। মানুষের লেজ গজাত এবং বানরের অন্য সব বৈশিষ্ট্য মানুষের ডিএনএর মধ্যে ধরা থাকত। পৃথিবীর নিখিল ধর্ম বিশারদগণ বলেছেন, আসলে দুর্মতি ডারউইন মানুষকে নাস্তিকতার অর্থাৎ অ্যাথেইজমের দিকে ধাবিত করার উদ্দেশ্যে বিবর্তনবাদ তত্ত্বটি দাঁড় করিয়েছে। কারণ সমস্ত ধর্মগ্রন্থে বলা হয়েছে মানুষের একজন আদি পুরুষ আছেন। আজ এখানেই সমাপ্ত করলাম। মানব সৃষ্টির রহস্য সম্পর্কে আরও কিছু জানতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।